সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, এবং আমার সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ রিয়াদ হোসাইন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 19 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সামলান মতিউর রহমান। 2012 বাংলাদেশি যুবককে বিএসএফের নির্যাতন, ভিডিও প্রকাশ। 2014 আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার মূল আসামি বিএনপি নেতা গোলাম রব্বানী খুন। 2015 গুণীজনদের সাথে পিঠা উৎসবে প্রধানমন্ত্রী। 2017 এলএনজি টার্মিনাল করবে সামিট গ্রুপ। 2018 ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যার রিট শুনানি ফের পেছালো। 2020 ফার্মার্স ব্যাংকে ডাকাতি হয়েছে, বাচ্চু একাই বেসিক ব্যাংক ধ্বংস করে দিল, আবুল মাল আব্দুল মোহিত। 2021 মসজিদের ইমাম ও খতিবকে মারধর, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ। 2022 ইসিকে গঠন, আইন প্রণয়নে বিশ্লেষকদের অভিমত, সবার মতামত নেওয়া জরুরি। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি প্রফেসর মিথিল, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। 2009 সালের একটি খবর, প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সামলান। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এরকম একটি সম্পাদক লিখেছিলেন। এরপরে দেখেছিলাম প্রথম আলোর উপরে এক ধরনের চাপ, যে প্রথম আলো সরকারের বিরুদ্ধে। ইনফ্যাক্ট গণমাধ্যমের যারাই সমালোচনা করেছে তাদের উপরেই এক ধরনের চাপ দেখেছি। এই চাপ দিয়ে কি নিজের ফাঁদে নিজে পা দিয়েছিলেন শেখ হাসিনা, যার পরিণতি ভোগ করতে হলো? ফ্যাসিস্টরা তখনই ফ্যাসিস্ট হয়ে থাকে ফ্যাসিস্টদের ভুল ধরার মানুষগুলো যদি পাশে না থাকে। তা আমার কাছে মনে হয় যে একটা সার্টেন ভুল ধরার মানুষ পাশে থাকলো, কিন্তু আপনি ভুল থেকে শিক্ষা বা সংশোধনের যদি মানসিকতা না থাকে, সেটাই আমি বলছি। ভুল ধরার মানুষ পাশে থাকবে এবং এই ভুলগুলো, যে মানুষগুলো আমার ভুল ধরিয়ে দেবে তাকে এই স্পেসটা দেওয়া, তার কথাগুলো শোনা। শুধু মানুষ থাকলেই তো হবে না। এখন ইফ আই এম সারাউন্ডেড বাই চাটুকার, তাহলে কিন্তু আমার ভুল ধরিয়ে দেওয়ার মানুষ থাকবে না। একটা নেতা যিনি নেতৃত্ব দেবেন সমাজকে, দেশকে, ওনার সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমার পাশে প্রশংসা করার মানুষ থাকুক আর না থাকুক, কিন্তু আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার মানুষ থাকতে হবে। আমার যে জায়গাগুলো উইকনেস আছে সেগুলো ধরিয়ে দেওয়ার মানুষ থাকতে হবে। আমার যে জায়গাগুলো গ্যাপ হচ্ছে সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার মানুষ থাকতে হবে। সেটা যদি না থাকে, যে দেখেন আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন, প্রথম আলোর যিনি সম্পাদক ছিলেন উনি কিন্তু বলেছিলেন ছাত্রলীগের লাগাম টেনে ধরতে, বাট এটাকে কিন্তু উনি পজিটিভলি নেয়নি। আমি দেখেছি কিছুদিন আগে একজন নেতার তার ছেলেকে নিয়ে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন, যে আচরণ করছেন ওখানেই একজন তৃতীয় সারির নেতা বলছেন, আমার মনে হয় আপনার ছেলেকে আপনি এভাবে ছেড়ে না দিয়ে তাকে একটু ম্যানেজ করেন, কন্ট্রোল করেন। এটা কিন্তু নেতা পজিটিভলি নেয়নি। এই পজিটিভলি না নিয়ে উনি যেমন ওনার ক্ষতি করেছেন, ওনার ছেলেরও কিন্তু ক্ষতি করেছেন। কারণ যে রাজনৈতিক দলটি করেন সেই দলেরও ক্ষতি করেছেন। আপনি দেখেন, আমি এখন নেতা হিসাবে আমি যে জায়গায় প্রোটোকল পাবো, চেয়ার পাবো, আমার পাশে তো আমার ছেলে বসার সেই স্পেসটা পাবে না। আমি ছেলে পাওয়া উচিত, কোন যোগ্যতায় আমার পাশে বসবে? এখন চাটুকাররা কিন্তু কি চাবে, যে নেতার ছেলে পাশে বসাও, আমাকে সেটা দেখতে হবে সে কোন যোগ্যতা এখানে বসবে। আমি তো তাকে সেখানে বসতে দেব না। আমি স্ট্রেইট বলে দিব, তোমার জায়গা হচ্ছে অডিয়েন্সে। তোমার যখন যোগ্যতা হবে, নিজেই যখন অ্যাচিভ করতে পারবা, দেন জায়গা করে নিবা। এবং এটা আমি বলবো যে হ্যাঁ, আমি অন্যরা বসাবে আর আমি এটা চুপচাপ দেখবো যে না আমার ছেলেকে বসিয়েছে, মেবি ইটস ওকে।
না, আমাকে এটা দেখতে হবে, নেতাকে দেখতে হবে, কারণ আমাকে সন্তুষ্ট করার জন্যই আমার চাটুকাররা এই কাজটা করতে পারে, এবং এই কাজগুলো কিন্তু হরহামাশা হচ্ছে। এটা সে নিজের ক্ষতি করছে এবং দলের ক্ষতি করছে। একইভাবে ফ্যাসিস্টরা দেখেন, আপনি যদি প্রত্যেকটা ফ্যাসিস্টের ওদের যদি ধরেন এই পাস্ট পটভূমিগুলো নেন, একদিনে কিন্তু ওরা ফ্যাসিস্ট হয়নি, দীর্ঘ সময় হয়েছে। এবং এটার অন্যতম কারণ ছিল ফ্যাসিস্টদের ওয়াজ সারাউন্ডেড বাই এই চাটুকারদের সারাউন্ডেড ছিল। মানে ফ্যাসিজম তো একটা ধারণা, এটা ওপেন থাকে, যে কেউ যেতে পারে এই পথে। হ্যাঁ, এটা যেতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি আছে। মানুষ যখন ক্ষমতা থাকে তখন কিন্তু ক্ষমতাটাকে, মানুষের যে সহজাত প্রবৃত্তিটা, সে এই পাওয়ারটাকে অ্যাক্সেস করতে চায়, সে প্রশংসা চায়। এক্স্যাক্টলি। তা আমার ধরেন প্রত্যেকের মনে তো দুটো ডিজায়ার আছে, গুড ডিজায়ার, ব্যাড ডিজায়ার। আমার যদি ব্যাড ডিজায়ারটা হয় তখন আমি কি করব, যে না আমি পাওয়ারটাকে প্র্যাকটিস করব। গুড ডিজায়ার অলওয়েজ কন্ট্রোল হিমসেলফ, যে না আমি নিজেকে সংযত করব। এই যে পাওয়ার আছে এটা ক্ষণিকের, যে কোনো সময় চলে যাবে ইফ আই ডু নট ইউজ ইট প্রপারলি। এখন আমার এই পাওয়ার প্র্যাকটিসের উপর কিন্তু ডিপেন্ড করছে আমার পাওয়ারটা থাকবে কি থাকবে না। আমি বলছি না যে কোনো পজিশন, আমি কেউ যদি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়, কেউ যদি মিনিস্টার হয়, মিনিস্টার তো সারা জীবনের জন্য হবে না, কিন্তু মানুষের মনে যে স্থানটা সেটা কিন্তু থেকে যাবে। ইভেন একটা দায়িত্ব, হ্যাঁ দায়িত্ব, এক্স্যাক্টলি। মিনিস্টার হওয়া দায়িত্ব, এবং এই দায়িত্ব থেকে চাইলে কেউ পাওয়ার মিসইউজ করতে পারে, এবং সে যখন পাওয়ারটা মিসইউজ করবে না, যখন সে মিনিস্টার থাকবে না, জনমানুষের মনে কিন্তু সে মিনিস্টারই থাকবে, ভালোবাসার দিক। সেটা তো তার কাজের মধ্য দিয়ে থাকতে হবে। এক্স্যাক্টলি, কাজের মধ্যে কমিটমেন্টের মধ্যে সে কিভাবে তার পাওয়ারটা প্র্যাকটিস করেছে সেটার উপর। তা আমার কাছে মনে হয় যে সবসময় ক্ষমতায় যাওয়া, এটা হচ্ছে আপনি যেটা বলেছেন দায়িত্ব, আর এই দায়িত্বটাকে আমি কিভাবে করব, এটা হচ্ছে দায়িত্ববোধ। হ্যাঁ দায়িত্ববোধ। এখন আমি সবসময় মনে করি আমার কাছে দায়িত্ব মানে হচ্ছে কোনো জায়গায় যাওয়া, কোনো স্থানে বসানো মানে হচ্ছে দায়িত্ব, এবং এই দায়িত্ব থেকে আমি মানুষের ভালোবাসাটা নিতে চাই। আমার কাছে সবচেয়ে বড় অর্জন হচ্ছে সেটাই। মানুষ দায়িত্ব দেয়, সাধারণ মানুষ, তখন নিজেকেও বা রাজনীতিককেও দায়িত্বশীল হতে হয়, এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হয়। দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি দেখি শেখ হাসিনা কিন্তু 24-এর বাস্তবতার মুখোমুখি হয়ে পরিণতি স্বীকার করতে হয়েছে, এবং তাকে হারিয়ে যেতে হয়েছে, অপ্রাসঙ্গিক হয়ে যেতে হয়েছে। ভবিষ্যৎ নেতৃত্ব এই যে শেখ হাসিনার অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া, বা এই যে প্রথম আলোর মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক, তিনি যে সম্পাদকীয় লিখেছিলেন, ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে কি এমন সম্পাদকীয়র মুখে পড়তে হবে, এরকম সম্ভাবনা তো আছে। সেই শিক্ষাটা কি নিয়েছে? না, এটা আমি বলবো যে এই পরবর্তী সময়ে আপনি দেখেন এখনো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চলছে। তা আমি যে কথাটা বলবো, পরবর্তী যারা নেতৃত্বে আসবে, আমাদের সবচাইতে বড় বার্তাটা কি জানেন? আমরা অতীতগুলো দেখি কিন্তু সেটা শিক্ষা নেই না। এখন আগামী দিনগুলোতে কেউ যদি শিক্ষা না নিয়ে থাকে, তার পরিণতি হবে ভয়াবহ, সে যেই হোক। হ্যাঁ, সে যেই হোক। আমি এটা দার্থহীনভাবে বলতে চাই, কেউ যদি ভেবে থাকে জনগণ আমাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছে, তার মানে জনগণ আমাকে 5 বছরের জন্য মুসলেকা দিয়েছে যে আমি আগামী 5 বছর ক্ষমতায় থাকব, সেটা ভুল হবে। জনপ্রিয় হতে সময় লাগে, কিন্তু আপনি দেখেন নন্দিত হওয়া অনেক সময়ের ব্যাপার, নিন্দিত হওয়া কিন্তু সময় লাগে। এবং আপনি পরিণতিটা আমি এই জন্য বলছি, ওনারা হয়তো পালিয়ে বেঁচেছে, আগামীতে যদি কেউ ভুল করে ওনারা কিন্তু পালানোর সুযোগ পাবে না। 5ই আগস্টের পর মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, 5ই আগস্টে এবং তার আগ মুহূর্তে, আমি বলছি জুলাই আন্দোলনে, একইভাবে দেখেন সিম্পলি বলবো না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, প্যালেস্টাইনদের পক্ষে জনগণের যে স্বতঃস্ফূর্ততা, ওটু কিন্তু শিক্ষাঙ্গনে একটা ধর্মঘট হয়েছে। এইটা কিন্তু একটা জানান দেওয়া, মানুষ কিন্তু এখন বুলেটকে ভয় পায় না, মানুষ এখন অন্যায়ের প্রতিবাদ করবেই। এবং এই মেসেজটা যদি আমি ধারণ এবং নিজেই যদি এটা মনে প্রাণে বিশ্বাস না করি, আমার কাছে মনে হয় আমাকে যতই ক্ষমতা দেওয়া হোক এই ভুলটা আমি করব। কাজে আগামী দিনগুলোতে এই অতীতকে যেন আমরা না ভুলি, এবং সেই স্পেসটাও দিয়ে দেওয়া। প্রথম আলোর মতিউর রহমানের মতো অন্য সম্পাদককে বলে রাখা, যখনই যে গঠনমূলক সমালোচনা হয় আপনারা আপনাদের নিজ নিজ স্পেস থেকে সেটা করেন এবং সেটা ধরিয়ে দেন, সেটাকে কটাক্ষ না করে।
আমি কিন্তু সমালোচনা পছন্দ করি, কিন্তু একটা মানুষকে ধরেন কোনোভাবে গায়েল করা, অপদস্থ করা, সেটা কিন্তু সমালোচনা না। আমাদের সবসময় মনে রাখতে হবে ব্যক্তিগতভাবে আমি আজকে যিনি মডারেট করছেন সাইদ ভাইয়ের কোনো কথায় যদি আমার কাছে দ্বিমত থাকে আমি সেটা সাইদ ভাইকে সরাসরি বলবো, কিন্তু ওনাকে ওনার ব্যক্তিগত চরিত্র নিয়ে, ব্যক্তিগত ইস্যু নিয়ে কিছু বলা মানে হচ্ছে ওনাকে ছোট করা, ওনাকে অপদস্থ করা, ওনাকে গায়েল করা। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একই বিষয়ে রিয়াদ ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসলে রাজনীতিটা আমাদের দেশে বদলে গেছে। আমরা যদি ছাত্রলীগ, রাজনীতি বদলে গেছে না মানুষগুলো বদলে গেছে? রাজনীতিও বদলে গেছে, মানুষও বদলে গেছে। আমি একটু বুঝিয়ে বলি। আপনি ছাত্রলীগ লিমিটেড এবং যুবলীগ লিমিটেড যদি আমি তো আপনি জানেন, লিমিটেড মানে কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, লিমিটেড আমি জানেন, খুব মজা করে জিনিসটাকে আমি বলার চেষ্টা করি। এই স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে যে মানে ওদের একটা পারপাস থাকে। আপনি একটু আগে যেমন বললেন যে নেতার ছেলে মিনিস্টার, আপনি যদি একজন মিনিস্টার হতে চান তাহলে আপনার সেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ছাত্রলীগের সব ছেলেরা যদি অতি শিক্ষিত হয়ে যায় সে তো কালকে মিনিস্টার হইতে চাইবে, রাইট? কিন্তু তাকে আপনি চাঁদাবাজি করতে যাবেন, লুটতরাজ করতে যাবেন যেন সে আপনাকে ঘুষ দিয়ে ওই পুলিশের চাকরিটা নিতে পারে, নিয়ে পুলিশের ক্যাডার বাহিনীটা সে তৈরি করতে পারে যাদের দিকে আপনি অস্ত্র লেলিয়ে দিয়ে মানুষ হত্যা করবেন। আর মিনিস্টার কে হবে? রাজনীতিবিদ নেতার ছেলেরা, তারা বিদেশ থেকে পড়াশোনা করবে, পাশের সিটটা নেবে এবং তারাই এমপিতে দাঁড়াবে। সো নো ইয়োর প্লেস। এই যে মানসিকতাটা রাজনৈতিক নেতৃত্বর ভিতরে, আমরা যেটা বলছিলাম যে এটা তো আসলে নেতার ভালো, তাকে যদি আপনি শিক্ষা দিয়ে নিয়ে আসেন যে তুমি প্রপার প্রসেস দিয়ে আসো, শিখো। একসময় আমাদের রাজনীতির 60-70 দশকের দিকে খুব ভালো ছিল, শিক্ষিত লোকজন করতো। একটা ছাত্র, আমরা যখন প্রথমেই কথাটা বলি ছাত্র, আপনি এটাতে লীগ বলেন যে সাফিক্সে আপনি অ্যাড করেন না কেন, তার প্রথম কাজটা হচ্ছে পড়াশোনা করা। আমি শিক্ষিত ছাত্র হতে হবে, জ্ঞান। আমি দেশকে গড়ার জন্য শিক্ষিত হয়ে দেশের জন্য করব। আপনি যদি পড়াশোনাই না করেন তাহলে আপনার সেই মিনিস্টার হওয়ার কি যোগ্যতা থাকতে পারে? আপনি তো সেই কোটা বিরোধীর সময় যে জিনিসটা হলো যে এটাকে ব্লক করে তাদের দলের পৃষ্ঠপোষক যারা থাকে তাদেরকে দিয়ে তারা পদে বসাবে, এটাই তো হয়েছে। ভবিষ্যৎটা কেমন দেখছেন? কেমন মানে সকাল থেকেই তো দিনের খবর পাওয়া যায়। ভবিষ্যৎটা আমি খুব ব্লিক দেখছি। কারণ কেন বলছি, আমাদের রিসেন্ট যে ছাত্রদের যে এক ধরনের আচরণ, হ্যাঁ, সেটাকে খুব ভবিষ্যতের বিষয়টা খুব ভালো দেখাচ্ছে না। আর যারা কিনা ভালো ছাত্ররা তারা কিন্তু আসলে এই ধরেন পরিস্থিতি পরিবেশের ভিতরে খাপ খাওয়াতে চায় না। তারা পড়াশোনা করে সুন্দর পরীক্ষা দিয়ে বিদেশ চলে যায়, কারণ সেখানে তারা তাদের যোগ্যতা, তাদের যে মেরিটটাকে সেটাকে তারা কাজে লাগাবে এবং দে আর ডুইং ভেরি ওয়েল। হ্যাঁ, আমরা কি বস্তা পচা এই চাঁদাবাজি করো এরাই রাজনীতিতে আসছে? আপনি কি কোনো ফ্যাকচুয়াল, হ্যাঁ কিছু আছে যারা কিনা ধরেন শিক্ষিত, তারা মেধা রাখে, কিন্তু ভাই আপনি হাতে কোনো 5টা লোককে দিয়ে সারা রাষ্ট্র চালাতে পারেন না। রাষ্ট্র অনেক বড় জিনিস। তো সেই কষ্ট করা, পড়ালেখা করা, শাহবাগে মিছিল করার সচিবালয় চালানো এক না। হ্যাঁ, এবং শিক্ষককে পিটিয়ে, সে যেই হোক, শিক্ষকের প্রতি যখন আপনি শ্রদ্ধাবোধ না রাখবেন, সে এডুকেশন, সে শিক্ষাকেও আপনার কোনো শ্রদ্ধা নেই। মানে সেই শিক্ষাই তো ব্যর্থ শিক্ষা, যে শিক্ষা শিক্ষককে শ্রদ্ধা করাতে পারে না, চরম ব্যর্থ। সেই শিক্ষাটাই তো চরম ব্যর্থ, ভুল শিক্ষা। শুধু রাজনীতিবিদ না, আমরা যারা পিতা, আমরা যারা কিনা প্যারেন্টস, কিংবা আমরা যারা, আমাদেরও তো সন্তান আছে, এটা আমাদেরও ব্যর্থতা। আমার ছেলে যদি এই কাজ করে, ও বাড়িতে কিভাবে ঢুকে আমি দেখবো। তো ভবিষ্যৎ নিয়ে তো আপনি নিজেই শঙ্কিত। তাহলে এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে, আমাদের রাজনৈতিক যারা চিন্তাবিদ থাকেন, রাজনীতিবিদ থাকে, সাংবাদিক থাকে, আমরা সমাজে যারা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফেরত আনতে হবে, কম্পিটিটিভ আনতে হবে। রিয়াদ ভাই, আমরা সবসময় আলোচনা করতে গেলেই বলি এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, অনেক কিছু করতে হবে, কিন্তু আমরা কিছুই করি না। আমাদের রাজনৈতিক মনোবৃত্তি থাকে যে এটা একটা হায়ারার্কিয়াল পলিটিক্সের মতো হয়ে গেছে, একটা রয়্যালটির মতো হয়ে গেছে। মানে আমরা সবসময় কি মনে করি না, আমার মনে হয় আমরা সবসময় মনে করি যে এটা আমার না, এটা রিয়াদ ভাইয়ের দায়িত্ব, এটা রিয়াদ ভাইয়ের না, এটা মিথিল ভাইয়ের দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। এই যে প্রত্যেকটা আমি আলাদা হয়ে যাওয়া, যে এটা আমার কাজ না, এটা আমার দায় না, এটা আমার দায়িত্ব না,
এই আমিগুলো এড়িয়ে যাওয়া এই দিন শেষে সমস্যাগুলো থেকে যায় এবং সমস্যাগুলো বড় হয়ে যায়, যার ইম্প্যাক্টটা টোটাল আমি সহ সব আমাদের উপরে পড়ে। অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমরা মানে আপনি আমরা কি আশা করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন হবে। আপনি যদি আমেরিকাতে যান, আপনি যদি সেখানে স্টুডেন্ট ইউনিয়নের ডিবেটগুলো দেখেন, আপনি বসে 3 ঘন্টায় ডিবেটগুলো দেখতে থাকবেন। তারা যে কি তুখর, এবং ভারতবর্ষ কিন্তু এই জিনিসটা আছে, যে জন্য ভারতবর্ষ কিন্তু আসলে রাজনীতিটা উঠে আসে। এই তুখর যে মেন্টালিটি, তারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করে, তারা তো মারামারি করে না, তাদের তো সেই সংস্কৃতি নাই। তারা যুদ্ধ করে, যুদ্ধও করে। এবং সেখানেই একটা প্রতিষ্ঠান, আপনি তো প্রতিষ্ঠানে গিয়ে আমরা তো ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে পাঠাই যে আপনার একটা স্ট্যান্ডার্ডাইজেশন, আপনি একটা ভালো স্কুলে আপনার বাচ্চাকে পাঠাচ্ছেন না, বিকজ ইউ বিলিভ দে হ্যাভ এ স্ট্যান্ডার্ড, দে আর আপহোল্ডিং দোজ স্ট্যান্ডার্ডস। আপনি যদি সেটাকে না দেখেন, আপনি কালকে বলবেন যে আপনার স্কুলে আমি আমার বাচ্চাকে পড়াবো। সিদ্ধান্ত নিতে হবে কিন্তু রাজনীতিবিদদের, কারণ দিন শেষে এই রাষ্ট্র রাজনীতিবিদদের হাতে আমরা দিয়ে দেই। জি, কারণ তারা তো একটা নেতৃত্ব নিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে তাদের পলিসি তাদের হতে হবে। তাদের যদি কোনো পলিসিতে, যদি কোনো প্রতিষ্ঠান এই পলিসিগুলো আপহোল্ড না করতে পারে, তাদের তো প্রশ্ন করা উচিত যে ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটির, আপনি কি করলেন? আপনার যে এই যে প্রাচ্য অক্সফোর্ড, আপনি যে এতভাবে নেমে গেলেন, ওয়াই? আমরা সেই কালচারটা করি, ডিবেট কালচারটা। আপনি ঢাকা ইউনিভার্সিটি ডিবেট কালচার, আপনি পাবলিক, আমাদের বিটিভিতে তো বিতর্ক দেখাতো, আপনি ঢাকা ইউনিভার্সিটির কোনো বিতর্ক দেখেন যে হাই স্কুলের স্টুডেন্টরা দেখেন না? তা কোন হাই স্কুলের কারা কারা আসে? ভালো ভালো প্রতিষ্ঠান। তার মানে কি সেন্ট জোসেফের ছেলেরা ভালো করছে, আইডিয়াল স্কুলেরা ভালো করছে। বাংলাদেশে কি এই দুইটি স্কুল? সারা বাংলাদেশে অন্যান্য ডিস্ট্রিক্টের স্কুল নেই? রিয়াদ ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই ছোট্ট করে। সেটি হচ্ছে 2012 সালের একটি খবর, বাংলাদেশি যুবককে বিএসএফ এর নির্যাতন ভিডিও প্রকাশ করেছিল। ভারত বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যৎ কি? বর্তমানে তো আবার খেলা নিয়ে চলছে। ভবিষ্যৎ আসলে এই জিনিসটা কিভাবে দেখা হবে, ভারতের দিল্লির সাথে বাংলাদেশের এই বাংলার ক্ল্যাশ 1000 বছর পুরাতন, -200 ইয়ার্স ব্রিটিশ শাসনের সময়। এই সময় এই ঘটনাগুলো হয়নি দিল্লির সাথে। ভারতের সাথে সম্পৃক্ততা একটু নড়বড়ে, আমরা নিজেরাই কনফিউজড। আমি আপনাকে একটা উদাহরণ দেই। আগরতলা ষড়যন্ত্র মামলা, আমরা কিন্তু সবাই কিন্তু এই জিনিসটাকে আমরা এখনো এই নামটাতেই ডাকি। এই নামটা কাদের দেওয়া? পাকিস্তান শাসক গোষ্ঠীর দেওয়া। আগরতলা ষড়যন্ত্র মামলা। অথচ আপনি যদি এটা, দিজ আর পাবলিশড বুকস। আগরতলা ষড়যন্ত্র মামলা একটা ক্যারেক্টার ছিল, কর্নেল মেনন। কর্নেল মেনন আসলে কে ছিল জানেন? শঙ্করন নায়ের, উনি পরে রর প্রধান হয়েছিলেন। এবং বি রামন, যিনি কিনা রর প্রতিষ্ঠাতা, আর এন কাওর বায়োগ্রাফি লিখেছেন, এই দুটো বইতেই তারা স্বীকার করেছে আগরতলা এই মামলার এই এফআইআর যেটা ছিল এটা সত্য, তারা আসলে কাজটা করেছিলেন। আপনি কোনোদিন আওয়ামী লীগের, আমরা কিভাবে দেখি যে সেই ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিব এবং এরা মানে হিরো হয়ে বের হয়ে আসছে। আমরা কি আমাদের ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে আমরা লড়াই করছি আমার স্বাধীনতা, এটাকে আপনাকে ওভারটার্ন করতে দেখেছেন আওয়ামী লীগকে? কোনোদিন দেখেন না। কারণ কি মনে হবে যে ভারতের সাথে তাদের সম্পৃক্ততা। এই যে পাকিস্তান বলেন, পাকিস্তানের সৃষ্টি ঢাকায় বসে 30 সনে, বঙ্গভঙ্গ যখন দেয়নি। আমরা এরপরে প্রতিটা ক্ষেত্রে ভারতের ইন্টারভেনশন, এন্ড ভারত কেন ইন্টারভেনশন করে? ভারতের এই ইম্পেরিয়ালিজম, এটা আসলে তারা প্রথমার্ধ থেকে গ্রেটার হিন্দুস্তান যে প্রতিষ্ঠাতা, এটা আপনি দেখেন মালদ্বীপের সাথে তারা করে, শ্রীলঙ্কার সাথে করে, নেপালের সাথে তার চরম পর্যায়ে করে, আমাদের ক্ষেত্রে তারা করে। আমাদেরকে তারা একটা বিনাইন স্টেট হিসেবে দেখতে চায়। হ্যাঁ, বিনাইন স্টেট থাকলে তোমরা ভালো থাকবো, তোমার কোনো মেরুদণ্ড থাকবে না, ভালো থাকো। তো একটা স্পাইনলেস সোসাইটি হিসেবে আমাদেরকে তৈরি করে রাখলে, কারণ তারা ইনফ্লুয়েন্স পেডলিংটা করতে পারে। কিন্তু যখনই আমরা মাথাচাড়া দিয়ে উঠি, এটা তারা সহ্য করতে পারে না। প্রতিটা ক্ষেত্রে দেখেন তাদের 71-এও তাদের একটা রোল ছিল, যেটার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু প্রতিটা ক্ষেত্রে যদি এরপরে দেখেন, কথিত আছে জিয়াউর রহমানের সাথে হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা, এর সাথে ফলের সাথেও তাদের সম্পৃক্ততা ছিল। 8-এর সময় যে ইলেকশনে যেটা হলো, 17 বছর কি হলো সেটা তো আমরা দেখলাম। ভারতের এই জিনিসটা আগামী 100 বছর আপনারা দেখবেন। তার মানে বিএসএফ করবে। এটা হচ্ছে কি, এটাই তাদের, এটা হচ্ছে এক ধরনের একটা মানে টাইট করে রাখার মতো একটা বিষয়, একটা টেস্টিং দাদাগিরি। এবং এই দাদাগিরিটা আপনি দেখবেন, কারণ জিনিসটাই হচ্ছে যে একটা টেস্টিং মডিউল করে।
এবার সুতার নাটাইটা আসলে কতটুকু। আপনি খাটো, আপনাকে আমি ডমিনেট করতে পারি, আপনাকে মারতেও পারি, আপনি কিচ্ছু করতে পারবেন না। তারা তো পাকিস্তান বর্ডারে মারে না, তাহলে চায়নাদেরকে মারে না। আমাদের সরকারের কাজটা কি? অবশ্যই এটাকে রুখে দাঁড়ানো। আপনি যদি একবার চায়নাতে দেখেন না, চায়নার বর্ডারে তো বন্দুক নিয়েও যেতে পারে না, লাঠি নিয়ে মারামারি করে। মানে রুখে দাঁড়ানো কি প্রেস কনফারেন্সে রুখে দাঁড়ানো? প্রেস নো, তাহলে you have to fire a bullet with 2 bullets. আদৌ কি সেটা সম্ভব মিথিল ভাই? আসলে মানে সব উত্তর যে বন্দুক দিয়েই দিতে হয় তা কিন্তু না। আন্তর্জাতিকভাবে জনমত গঠন করা, প্রতিটা ইস্যু নিয়ে যখন আমরা কথা বলবো, নতজানু নীতি নিয়ে কথা না বলা, পাশাপাশি হচ্ছে আমি যেটা বলবো মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো, সেটা সব ক্ষেত্রেই কেমন যেন আলোচনায় বসলে মনে হয় ইনফিউরিটি সবসময় কাজ করে। আমার মনে হয় যে আমি কোনো দাদার সাথে বসেছি, যে আমার আলোচনাটা দাদার সাথে ওই দাদাগিরি দেখাচ্ছে আর আমি সেভাবেই করতে হবে, সেটা না করে। হ্যাঁ, এবং এইটা বসার মধ্যে আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি ছবিগুলি যদি দেখেন, উনি যেখানেই গিয়েছেন, যেখানেই বসেছেন, যেখানেই কথা বলেছেন, ওনার কথা এবং বসা এবং ওয়ে হি টক আপনি যদি দেখেন, এটার মধ্যেই কিন্তু একটা পার্সোনালিটি ক্যারি করেছে। যার সাথে ওনাকে দেখে অনেকে শিক্ষা নিল না কেন? আপনি আজকে এই আলোচনায় বসে ওনার পার্সোনালিটির প্রশংসা করছেন, কিন্তু আমরা ওনার মতো পার্সোনালিটি হতে চাইলাম না কেন? হতে পারি নাই কেন? হতে পারি নাই বিধায় কিন্তু আমরা 16-17 বছর সাফার করেছি। মানে আমরা আমাদের মানে ওনার ঘোড়া দল তার আগেও কিন্তু 3 বার ক্ষমতায় এসেছে, কিন্তু কেন সেটাকে ধরে রাখতে পারিনি। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 19 দফা ছিল, এই 19 দফা কি আমরা ইমপ্লিমেন্ট করেছি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গ্রাম সরকার প্রবর্তন করতে চেয়েছিলেন, তার পরবর্তীতে আমরা সেটা কি প্রবর্তন কন্টিনিউ করেছি? আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980-তে যে গ্রাম সরকার মডেল দিয়েছিলেন, একই মডেল আমরা দেখতে পাই 1992 সালে ইন্ডিয়াতে কিন্তু 3 টায়ার সিস্টেম ছিল, সেম এজ বাংলাদেশ। বাট 1992-তে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার, তখন কিন্তু উনি গ্রাম পঞ্চায়েত প্রবর্তন করেছিলেন 3টা স্টেটে এক্সপেরিমেন্ট হিসাবে। তারপরে এটাকে ন্যাশন ওয়াইড করেছে, এবং এই মডেলটা কিন্তু 12 বছর আগে বাংলাদেশে 1980-তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম সম্পর্কে প্রবর্তন করেছিলেন। আজকে স্বাধীনতার 54-55 বছর পরেও আমাদের গ্রাম পর্যায়ে কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস নাই। আমাদের লয়েস্ট টায়ার কিন্তু ইউনিয়ন পরিষদ। আমি সে আলোচনায় ইনডেপথ যেতে চাচ্ছি না, সিম্পলি এটাকে আমরা কন্টিনিউ করিনি। এবং 19 দফাতে যেগুলো ছিল, যে ভিশন এবং মিশন ছিল, আপনি যদি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস দেখেন, এখানে অনেকগুলো গোলস পাবেন যেখানে 19 দফাতে ছিল। ইভেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন 1980-তে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হয়েছে 2015-তে, তার কত বছর পর? সেখানেও আপনি অনেকগুলো গোলস পাবেন যেটা 19 দফাতে ছিল। আমাদের আমি বলবো যে সেখানে কিন্তু একটা ব্যর্থতা। পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় এসেছিলেন, ওনার গড়া দল ক্ষমতায় এসেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু সেই এজেন্ডাগুলো কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। এবং এই ব্যর্থতা কিন্তু আমরা দেখেছি, এই ব্যর্থতার জন্যই পরবর্তীতে সাফারিংস। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যদি আসার সুযোগ হয়, আমি মনে করি বিএনপি যে স্বপ্ন নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়েছিলেন, এবং ওনার 19 দফাগুলো যদি, এই এজেন্ডাগুলো যদি বাস্তবায়ন করা হয়, আমার মনে হয় অনেকাংশেই, যেটা এখন হয়তো বিএনপির যিনি চেয়ারপারসন আছেন, উনি 31 দফার কথা বলেছেন, আমার কাছে মনে হয় 19 দফা আগে এগিয়ে আসা ফার্স্ট, এটাকে আমার মনে হয় নজর দেওয়া উচিত। 31 দফা স্টেপ বাই স্টেপ 31 দফাতেও যাওয়া উচিত বলে আমি মনে করি। তো সত্যিকার অর্থে আপনি যে কথাটা আমি বলছিলাম, যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ভাইয়া যেভাবে বলছিলেন, এটা যেহেতু আমাদের একটা কন্টিনিউ, আমরা দেখেছি যে সিন্স ইন্ডিপেন্ডেন্স, যে কেউ আমাকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে বিদায় সবসময় তার কথায়, ওনার ইশারায় চলতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা গ্র্যাটফুল, এবং তারই কৃতজ্ঞতা আমরা ধারাবাহিকতায় দেখতে পাই যে আমরা বাণিজ্য ঘাটতি কিন্তু বছরের পর বছর দিয়েছি, এখনও দিচ্ছি। আমরা কয়টা জিনিস ওখানে এক্সপোর্ট করার সুযোগ পেয়েছি আপনি দেখেন, আমরা সব ইম্পোর্ট করছি। আমরা যে টিভি চ্যানেলের সামনে বসে কথা বলছি, আপনি দেখেন, আপনি কয়টা
ইন্ডিয়াতে আমাদের চ্যানেল অ্যাক্সেস করার সুযোগ পাচ্ছে। হোয়ারেস আপনি টিভির চ্যানেল আমি যদি খুলতে চাই, ইফ আই এম আউট অফ ঢাকা, আমার মনে হয় সবচাইতে ভালো চ্যানেল আসবে ইন্ডিয়ান চ্যানেলগুলো। আমরা যে অ্যাক্সেস দিয়েছি, এই অ্যাক্সেসটা কি শুধুমাত্র আমরা বিনোদনের জন্য দিচ্ছি? আপনি দেখেন আমাদের বাচ্চারা বাংলাদেশি প্রোডাক্টের নাম জানার আগে ইন্ডিয়ান প্রোডাক্টের নাম জানে। সেটা কিভাবে জানে? সেটা মিডিয়ার জন্য জানে, হিন্দি ভাষা জানে। আপনি দেখেন বাংলাও ঠিকভাবে বলতে পারে না। আমি আমার ছোট ছেলের কথাই বলছি, একসময় সে বাংলাও ঠিকভাবে বলতে পারতো না, সে হিন্দি শিখে ফেলেছে। এই যে অবাধে এই সুযোগটা দেওয়া, এটা কি আদৌ প্রয়োজন ছিল? আদৌ আমাদের রাষ্ট্রীয় যে পলিসি আছে আমরা কি সেটা করতে পারি? আজও চলছে, আজও এখনো চলছে। এটা নিয়ে তো কথা বলা উচিত। এবং প্রতিটা ক্ষেত্রে আপনি বাজারে যান, আপনি কি ইন্ডিয়ান অনিয়ন নেবেন না, এখন অপশন হয়েছে চাইনিজ আছে, তারপরে আপনি থার্ড অপশনে যান লোকাল। এই অ্যাক্সেস দেওয়ার কারণে আপনি দেখেন লোকাল প্রোডাক্টগুলো কিন্তু মার খাচ্ছে। আমরা স্থানীয়ভাবে এখন কিন্তু কেউ প্রোডাকশনে যাচ্ছে না, কারণ আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে অপশন ইজ দেয়ার, এখানে ইন্ডিয়ান অপশন আছে, চাইনিজ অপশন আছে। তো এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের তো লোকাল প্রোডাক্টগুলো, লোকাল যারা প্রডিউসার আছে তাদেরকে তো বাঁচাতে হবে। আদারওয়াইজ একটা সময় আসবে আমরা আদা রসুন পেঁয়াজের জন্য ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন কিন্তু কেউ আমাদের হাতে মারতে হবে। 2014 সালের খবর, আসাদুজ্জামান নূরের গাড়ির বহরে হামলার মূল আসামি বিএনপি নেতা গোলাম রব্বানী খুন। আসামি হলো, খুনও হয়ে গেল, বিচার হলো না। আসাদুজ্জামান নূর সম্পর্কে একটু জানতে চাই ছোট্ট করে। একটা সময় ছিল ওনার অভিনয় আমি খুব পছন্দ করতাম, অভিনেতা অভিনেতা হিসেবে আমি পছন্দ করতাম। কিন্তু উনি যখন মেম্বার অফ পার্লামেন্ট হলেন এবং পরবর্তীতে দেখেছি উনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, ওনার আসল চরিত্র তখন দেখতে পেলাম। নাটকে ছিল আসলে বিনোদনের জন্য, ওনার অভিনয় ভালো লাগতো, কিন্তু রিয়েল লাইফে উনি যে আসলেই একজন ভিলেন উনি দেখালেন। আমি ভিলেন এই অর্থে বলছি, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ যে দেখবে না সেই তো ভিলেন। কারণ মেম্বার রাষ্ট্রের কাছে তো ভিলেন, এক্স্যাক্টলি আমাদের কাছেও ভিলেন। কারণ সে, আমি একজন জনগণ হিসেবে আমি অবশ্যই আমার প্রত্যাশা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি মন্ত্রী থাকবেন, যিনি পার্লামেন্ট মেম্বার থাকবেন, উনি আমার স্বার্থ দেখবেন, আমাদের স্বার্থ দেখবেন, দেশের স্বার্থ দেখবেন। উনি কি দেখেছেন? উনি আমার মনে হয় তখন এই যে বাংলিশ হিন্দিশ কালচারটা উনি এমনভাবে করেছিলেন। আজকে এই সাফারিংসটা যেটা আমি একটু আগে বলেছি, আপনি দেখেন এই সংস্কৃতিকে ইম্পোর্ট করা। আমার কথা হচ্ছে ইউনিক কি, কালচারাল ইউনিক হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ হলে আই মাস্ট হ্যাভ মাই ওন কালচার। আমি আমার কালচারকে ইন্ট্রোডিউস করব। আমি তো অন্যের কালচার কপি করতে যাব না। আমি অন্যের কালচার তখনই করব যখন আমার কালচারে এমন কিছু থাকে, ধরেন মানুষের ব্লাইন্ড বিলিভ থাকে, ট্রেডিশনাল ফোক ওয়েস থাকে যে শনিবারে শুভ কাজ করা যাবে না, শনির দশা লাগতে পারে। এগুলো আমাদের ফোক ওয়েস ছিল। এই কালচারগুলো থেকে আমি বেরিয়ে আসব। কিন্তু আমার পাঞ্জাবির কালচার আমি তো সেল করব না। আমার ওয়ে অফ ইটিং, আমার যে ফুড হ্যাবিটগুলো আছে এগুলো তো আমার মতো রাখবো। আমি আমার খাবারটাকে ইন্ট্রোডিউস করব, আমি আমার ড্রেসটাকে ইন্ট্রোডিউস করব। আমার যে, আমরা কোন কালচারগুলো কপি করছি? আমরা হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ান, ট্যাটু কালচার কেন সেটা কপি করব? বোম্বেতে যে কালচারগুলো হচ্ছে আপনি দেখেন, এই যে বাংলাদেশে যে পরকীয়া কালচারগুলো হচ্ছে, ইন্ডিয়ান ড্রামা সিরিয়াল এই কালচারগুলো আমাদের এক্সপোর্ট করেছে এবং এটা এত নর্মালাইজ করে দেখাচ্ছে অ্যাজ ইফ যে, আমার মনে হয় ড্রামা সিরিয়াল দেখলে মনে হয় যে পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ইনভলভ হওয়া মনে হয় এটা পার্ট অফ স্ট্যাটাস। তা এই যে কালচারগুলো আমাদের বাংলাদেশের নাটকে কয়টা দেখানো হয়, ইন্ডিয়ান এই যে ড্রামাগুলো যেগুলো আমাদের এখানে যে দেখানো হচ্ছে, আমি এক ইন্ডিয়ান বন্ধুর সাথে কথা বলেছি কি ওদের এখানেও এগুলো দেখায় না, কারণ ওরা করছে আমাদের জন্য। রিয়াদ ভাই ছোট্ট করে এই বিষয়ে, একই বিষয়ে বাকের ভাই মনে আছে, ছোট করে বলতে হবে। বাকের ভাইকে ফাঁসি দেওয়া হয়েছিল খুনের দায়ে। বেগম খালেদা জিয়া ফোন করেছিলেন যেন ফাঁসিটা না দেওয়া হয়। একটা প্রচলন আছে। বাকের ভাই সেই কি বলবো জনপ্রিয়তাকে সম্বল করে দ্বিতীয় জন্ম নিয়ে বাংলা সিনেমার ভিলেন যেরকম দেখায় যে আহো ভাতিজা আহো, এটা হয়ে আমাদেরকে আজকে আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছেন। এই হচ্ছে আসাদুজ্জামান নূরের কাহিনী। এবং কালচারকে কি করেছেন মিথিল ভাই? বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল অন্যায়ের জন্য, খুনের জন্য। আজকে তিনি খুনি রূপে
আবির্ভূত ধরে, হয়েছেন। হ্যাঁ, ভাতিজা আহ বলে এই রব্বানী সাহেবকে মৃত্যুর মুখে কাফনের কাপড় পরিয়ে দিলেন। তারও বিচার হওয়া উচিত। তারও বিচার হওয়া উচিত। এখন দেখতে হবে আমরা আর কাঁদবো কিনা বাকের ভাইয়ের জন্য। জি, ধন্যবাদ রিয়াদ ভাই। আসলে আরও শুনবার আগ্রহ ছিল, সময় স্বল্পতার কারণে পারলাম না। ধন্যবাদ মিথিল ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।